Okay, so thank you so much for joining with me, and this is Fasil Mahmood. Today we're going to start our class today. So in our last two classes, we actually discussed about IELTS writing task one, and this is the third class on IELTS writing task. So today we are also going to start about our today's class, and which is writing task one. So you have to know about it. And today we'll go to discuss about map, flowchart, and process diagram. Okay. Okay. So first হচ্ছে IELTS task 1 map. In an IELTS task 1 map, you often have compare a map from the past with one from the present. সাধারণত ম্যাপের ক্ষেত্রে যেটা হয় অনেক সময় যে দুইটা ম্যাপ থাকে, একটা পাস্ট এন্ড একটা প্রেজেন্ট, এন্ড আমাদেরকে এই দুইটার মধ্যে কম্পেয়ার করতে হবে। আমরা যদি একটু খেয়াল করি যে ম্যাপ মূলত তিন ধরনের থাকে। সো ফার্স্ট হচ্ছে ডেসক্রাইব ওয়ান ম্যাপ ইন দ্য প্রেজেন্ট ডে। একটা ম্যাপ দেওয়া আছে কোনো একটা এলাকা বা কোনো একটা শহর, যে কোনো একটা জায়গার ম্যাপ, কোনো একটা রিসোর্ট হইতে পারে, কোনো একটা ফ্যাক্টরি বা কারখানা হইতে পারে। এরকম একটা ম্যাপ দেওয়া আছে, ওটাকে এক্সপ্লেইন করা যে ম্যাপের কোথায় কি আছে, কিভাবে কি অবস্থা। আরেকটা ম্যাপ থাকতে পারে, হ্যাঁ, একটা প্রেজেন্ট বর্তমানের ম্যাপ, আর একটা ফিউচার একটা প্ল্যানিং করা হয়েছে, ফিউচার প্ল্যান করা হয়েছে যে সামনে এই জায়গাটা কিভাবে আমরা ডেকোরেট করব, কিভাবে মডিফাই করব, সেরকম একটা ম্যাপ থাকে। সো এই দুইটা ম্যাপকে ডেসক্রাইব করা। অথবা আরেক ধরনের ম্যাপ থাকতে পারে যে একটা হচ্ছে পাস্ট আর একটা প্রেজেন্ট, অর্থাৎ অতীতে কেমন ছিল এই জায়গাটা এবং বর্তমানে এখানে কি কি আছে এবং কেমন এই প্লেসটা, সেটার একটা এক্সপ্লানেশন এখানে আমাদেরকে এক্সপ্লেইন করতে হবে। So, আপনারা যদি আমরা শুরুতেই যদি আসি যে হাউ টু ডিসক্রাইব স্পেসিফিক চেঞ্জেস, তো পরিবর্তনগুলো আমরা কিভাবে স্পেসিফিক করতে পারি, যে the ability to describe changes is crucial to answering these questions. The various buildings and features will normally be labeled for you. What you need to work on is how to write about how they have changed from the past and until the present day. So আমরা যদি একটু সহজভাবে বলি যে ম্যাপগুলা, অর্থাৎ ধরেন অতীতে একটা ম্যাপ একরকম ছিল, বর্তমানে আর রকম আছে, এগুলাকে এক্সপ্লেইন করার জন্য কিছু ভোকাবুলারিজ দরকার হয়, যেই ভোকাবুলারিজ গুলো খুবই ইম্পর্টেন্ট। যেমন আমরা একটু ভোকাবুলারিটা দেখি, তারপরে আমরা আস্তে আস্তে প্র্যাকটিক্যাল এই ধরনের কোশ্চেন এবং সেটা আনসার ব্যাপারে ডিসকাস করবো ইনশাল্লাহ। ওকে, সো আপনারা দেখছেন এখানে ভোকাবুলারি গুলো বলা হয়েছে যে এক্সপ্যান্ডিং মানে হচ্ছে, এক্সপ্যান্ড মানে কি, বড় করা, বিস্তৃত করা। এটা কিছু ভোকাবুলারিজ এখানে দেওয়া হয়েছে। যেমন বলা হয়েছে, দেখেন, enlarged, expanded, extended, made bigger and developed। এটা হচ্ছে কোনো একটা কিছু বড় করা হয়েছে, ধরেন আগে ছোট ছিল, এটাকে বড় করা হয়েছে, এরকম হলে expand বা enlarged, expanded, extended, made bigger, developed। আগে একটা জিনিস ছিল, সেটাকে এখান থেকে সরিয়ে ফেলা হয়েছে বা এখন নাই, এরকম কিছু হলে রিমুভিং বলে এটাকে। যেমন ডিমোলিশড, নক ডাউন, পুল ডাউন, রিমুভ, টর্ন ডাউন এন্ড কাট ডাউন। শুধুমাত্র ট্রিস এর জায়গা, অর্থাৎ আগে গাছগাছালি ছিল, সেটাকে কেটে ফেলা হয়েছে, এক্ষেত্রে আমরা কাট ডাউন বলতে পারি। আচ্ছা, অ্যাডিশনস মানে হচ্ছে যুক্ত করা বা নতুন করে কোনো কিছু করা। এক্ষেত্রে যেমন কনস্ট্রাক্টেড, বিল্ড, ইরাক্টেড, ইন্ট্রোডিউসড, অ্যাডেড, প্লান্টেড,
ওপেনড আপ অর্থাৎ প্লান্টেড, এটা হচ্ছে নতুন করে কোনো গাছ লাগানো বা বন সৃষ্টি করা এরকম। আর কোনো ফ্যাসিলিটিস দেওয়ার ব্যাপারে আমরা ওপেনড আপ বলতে পারি। আচ্ছা, এরপর হচ্ছে চেঞ্জ ইনটু সামথিং। কোনো কিছু আগে একটা ছিল, ওইটার পরিবর্তে ওইখানে এখন নতুন করে অন্য কিছু করা হচ্ছে, এমন বোঝাইতে কনভার্টেড ব্যবহৃত হয়। আমরা জানি রিডেভেলপড, রিপ্লেসড, মেড ইনটু, মডার্নাইজড, রিনোভেটেড, এই ধরনের বিষয়গুলো আমরা সেখানে ব্যবহার করতে পারি। আচ্ছা, এখানে কোনো একটা বিল্ডিং রিলেটেড কিছু ভোকাবুলারিজ দেওয়া হয়েছে, যে ভোকাবুলারিজ গুলো আমরা কোনো ভবন আহ বড় করা, কেটে সরিয়ে ফেলা, এটার সাথে নতুন করে কিছু যুক্ত করা, এরকম কোনো কিছু হইতে পারে, বা নতুন করে নির্মাণ করা। আর কি কি হইতে পারে, ওই রিলেটেড অর্থাৎ বিল্ডিং রিলেটেড কিছু ভোকাবুলারিজ দেওয়া আছে। যেমন বলা আছে ডিমোলিশড, নকডাউন, ফ্ল্যাটেন্ড, রিপ্লেসড, রিনোভেটেড, বিল্ড, কনস্ট্রাক্টেড, reconstructed, developed, extended, expanded, relocated, converted, and modernized. এখন আসেন আমরা এই ধরনের ভোকাবুলারিজ গুলো কিভাবে ব্যবহার করতে পারি। ধরেন এখানে একটা সেন্টেন্স দেওয়া হয়েছে, বলা হয়েছে দ্য গভর্নমেন্ট ডিমোলিশ দ্য ইন্ডাস্ট্রিয়াল এস্টেট। এখানে ডিমোলিশড মানে হচ্ছে সরিয়ে ফেলেছে, অ্যান্ড ডেভেলপড স্পোর্টস গ্রাউন্ড অর্থাৎ কোন একটা জায়গা যেখানে আগে ইন্ডাস্ট্রিয়াল এস্টেট ছিল সেটাকে উঠিয়ে ফেলে সেখানে এখন নতুন করে স্পোর্টস গ্রাউন্ড তৈরি করা হয়েছে। তাহলে ডিমোলিশ দ্য ইন্ডাস্ট্রিয়াল এস্টেট অ্যান্ড ডেভেলপড স্পোর্টস গ্রাউন্ড, দেখেন চমৎকার একটা কম্পাউন্ড সেন্টেন্স হয়ে গেছে। এখানে আরেকটা সেন্টেন্স বলা হয়েছে, দে রিমুভ দ্য শপস অ্যান্ড রিপ্লেসড ইট উইথ এ স্কাইক্রেপার। রিমুভ মানে হচ্ছে সরিয়ে ফেলা, তাহলে তারা দোকানগুলোকে সরিয়ে ফেলেছে এবং সেখানে রিপ্লেস করেছে, সেই জায়গায় বসিয়েছে এটা উইথ এ স্কাইক্রেপার। আচ্ছা, এরপরে a port was constructed at the edge of the river, কোন একটা পোর্ট তৈরি করা হয়েছে কোথায়, নদীর কিনারে। আচ্ছা, এরপরে the factory in the city center was demolished, অর্থাৎ ফ্যাক্টরিদের সিটি সেন্টারে ফ্যাক্টরিটাকে ডিমোলিশড সরিয়ে ফেলা হয়েছে, and relocated to the north of the city, এবং এটাকে নর্থ সাইডে, সিটির নর্থ সাইডে নিয়ে যাওয়া হয়েছে। ওকে, এরপরে দ্য ওল্ড ওয়্যার হাউস রিপ্লেসড উইথ নিউ হোটেলস, অর্থাৎ পুরাতন যে ওয়্যার হাউস ছিল সেই জায়গাটাতে রিপ্লেস করে এখন নিউ হোটেল তৈরি করা হয়েছে। অথবা দ্য ফ্যাক্টরি ওয়াজ কনভার্টেড ইনটু অ্যাপার্টমেন্ট, অর্থাৎ ফ্যাক্টরিটাকে এখন অ্যাপার্টমেন্টে কনভার্ট করা হয়েছে, আগে ফ্যাক্টরি ছিল সেই জায়গাটা এখন অ্যাপার্টমেন্ট করা হয়েছে। তো আমরা এইভাবে করে সুন্দর করে বলতে পারি। এবং ট্রিজ এর বা ফরেস্টের ক্ষেত্রে আমরা ক্লিয়ার ইট, কাট ডাউন, হ্যাঁ, চপ ডাউন, রিমুভ, প্লান্টেড, এগুলো ব্যবহার করতে পারি। যেমন দ্য ফরেস্ট ওয়াজ কাট ডাউন এন্ড রিপ্লেসড উইথ আ শপিং সেন্টার। তাহলে ফরেস্ট ওয়াজ কাট ডাউন মানে হচ্ছে গাছগুলোকে কেটে ফেলা হয়েছে, এন্ড রিপ্লেসড এবং সেই জায়গায় বসানো হয়েছে উইথ শপিং সেন্টার, একটা শপিং সেন্টার বসানো হয়েছে। যেমন দ্য ট্রিজ ওয়ার ক্লিয়ারড, গাছগুলোকে সেখান থেকে কেটে ফেলা হয়েছে, এন্ড মেক ওয়ে ফর হাউসেস, এবং সেখানে বাড়িতে যাওয়ার জন্য রাস্তা তৈরি করা হয়েছে। আচ্ছা, রোডস, ব্রিজ এন্ড রেলওয়ে লাইনস, এগুলার ক্ষেত্রে আমরা কনস্ট্রাক্টেড, বিল্ড, এক্সটেন্ডেড, এক্সপ্যান্ডেড এন্ড রিমুভড এগুলাকে ব্যবহার করতে পারি। The main road was extended and a new bridge built over the river. আচ্ছা, এরপরে লেজার ফ্যাসিলিটিস এর কথা বলছে। লেজার ফ্যাসিলিটিস অবসর সময় সুবিধা নিয়ে, তো এখানে ওপেন, সেট আপ, ডেভেলপড এগুলা বলা হয়েছে। যেমন স্কেট পার্ক বা সেট আপ, একটা পার্ক সেট আপ করা হয়েছে বা তৈরি করা হয়েছে নেক্সট টু দ্য সুইমিং পুল, সুইমিং পুলের পাশে। তারপর পার্ক ওয়াজ ডেভেলপড, একটা পার্ক তৈরি করা হয়েছে বিসাইড দ্য ফরেস্ট, বনের পাশে বা জঙ্গলের পাশে। এখানে আরো কিছু আহ ওই রিলেটেড সেন্টেন্স দেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি এই সেন্টেন্সেস আর রিয়েলি ইম্পর্টেন্ট, বিকজ হচ্ছে আপনি যখন এই ধরনের লেখা লিখবেন তখন এই সেন্টেন্স গুলো আপনাকে অনেক হেল্প করবে, যে এই ওয়ার্ড গুলা কিভাবে ব্যবহার করতে হবে। এই সেন্টেন্সে যেভাবে ব্যবহার করা হয়েছে ইন দ্য সেম ওয়ে আপনি আপনার
লেখার মধ্যে সেগুলো ব্যবহার করবেন, দেন আপনি লিখবেন। সো আমরা কিভাবে একটা জেনারেল চেঞ্জটাকে কিভাবে দেখাইতে পারি, যেমন দেখেন ওভার দ্য পিরিয়ড দ্য এরিয়া উইটনেসড ড্রামাটিক চেঞ্জেস, অথবা from 1995 to 2000 the city center saw spectacular developments. The village changed considerably over the time period. হ্যাঁ, অথবা during the 10 years period the industrial area was totally transformed. Over the past 20 years, the residential area was totally reconstructed. Over the time period, the old docks were totally redeveloped. Between 1995 and 2005, the old houses were rebuilt. The central business district was completely modernized during the time period. So এখানে এভাবে করে আলোচনা করা হয়েছে। আচ্ছা, এখন যেহেতু ম্যাপ থাকলে এটার মানে কিছু ডিরেকশন বর্ণনা করা লাগতে পারে। সেক্ষেত্রে আমরা যেমন টু দ্য নর্থ অফ, টু দ্য ইস্ট অফ, ইন দ্য ওয়েস্ট, ইন দ্য সাউথ অফ, নর্থ ইস্ট অফ, আমরা এইভাবে করে ব্যবহার করতে পারি। তারপরে দ্য ফরেস্ট টু দ্য সাউথ অফ দ্য রিভার ওয়াজ কাট ডাউন। হ্যাঁ, নদীর পাশের সাউথে যে ফরেস্টটা ছিল সেটা কাট ডাউন মানে কেটে ফেলা হয়েছে। দ্য গলফ কোর্স ওয়াজ কনস্ট্রাক্টেড টু দ্য নর্থ অফ দ্য এয়ারপোর্ট। সেই এয়ারপোর্টের নর্থ সাইডে একটা গলফ কোর্স তৈরি করা হয়েছে। The house in the southeast of the town were demolished. এরপরে the green fields to the northeast of the city were redeveloped. অর্থাৎ এর আগে যে vocabularies গুলো দেওয়া হয়েছে ওইগুলাকে আমরা কিভাবে আমাদের সেন্টেন্সে ব্যবহার করতে পারি সেটাকে দেওয়া হয়েছে, যে ব্যবহারগুলো আপনাদেরকে লেখার ক্ষেত্রে কনফিডেন্স নিয়ে আসার ক্ষেত্রে অনেক হেল্প করবে। এখানে এই রিলেটেড কিছু vocabularies দেওয়া আছে, যেমন on, next to, near, from north to south, from east to west, by, across, from, nearby, between, beside, over, along. সো এগুলো আপনাকে অনেক হেল্প করবে একটা ভালো লেখার ক্ষেত্রে, যে আমরা এই প্রিপোজিশন গুলো যদি আমাদের লেখার মধ্যে ব্যবহার করতে পারি হেল্প করবে। সো ওই প্রিপোজিশন গুলোকে আমরা কিভাবে ব্যবহার করতে পারি যে এখানে দেওয়া হয়েছে, যেমন ড্রামাটিক চেঞ্জেস টুক প্লেস in the city center. To the south of the town, there is a golf course surrounded by trees. A new school was built next to the swimming pool. The old road running from north to south was replaced by a new motorway. A marina was built on the banks of the river. So এখানে দেখেন একটা ম্যাপ দেখানো হয়েছে। আপনারা যদি এই ম্যাপটা দিকে একটু খেয়াল করেন, দেখেন তো এখানে কোনো বেসিক কোনো পরিবর্তন আছে কিনা। শুরুতে ম্যাপের কোশ্চেনটা বলছে কি, দ্য টু ম্যাপ শো বিলো শো দ্য চেঞ্জেস। এখানে যে দুইটা ম্যাপ, একটা হচ্ছে 1986 সালের আর একটা হচ্ছে প্রেজেন্ট বর্তমান সময়ের ম্যাপ। তো এখানে বলতেছে কি এই দুইটা ম্যাপ কি দেখাইছে, দুইটা ম্যাপে দেখানো হয়েছে যে চেঞ্জেস ইন দ্য টাউন অফ ডেনহাম, অর্থাৎ ডেনহাম নামের এই শহরটা, যেখানে 1986 সালে কোন ধরনের স্থাপনা ছিল, বর্তমান কালে কেমন আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে তারা নর্থ, ওয়েস্ট, ইস্ট, সাউথ এভাবে করে ইন্ডিকেট করে দিয়েছে এটা। তো আমরা যদি একটু দেখি যে নর্থ সাইডে একটা কি ছিল, এই যে ব্রিজ ছিল, এই যে ব্রিজ, এবং এটা হচ্ছে রিভার স্ট্রোক ছিল। আচ্ছা, ব্রিজ এর এই পাশে কি কি ছিল দেখেন, এখানে এগুলাকে দেখানো হয়েছে। এই যে এখানে কিন্তু বলা হয়েছে যে এটা মানে হাউজেস, হ্যাঁ, এই যে এগুলো মানে হাউজেস। আর এই পাশে কিছু শপ ছিল, এরপরে পোস্ট অফিস ছিল, এখানে দেখেন পোস্ট অফিস আছে। এই পাশে যে জায়গাগুলো এখানে ফার্মল্যান্ড, কিছু বাড়ি আছে ফার্মল্যান্ড। আচ্ছা, তো এখানে দেখেন আবার ফার্মল্যান্ড আছে, এটা প্রাইমারি স্কুল আছে, এরপরে এটা গার্ডেনস আছে, লার্জ হাউস আছে। ঠিক আছে, এভাবে করে এটা দেওয়া হয়েছে। এখন প্রেজেন্ট সময় এসে কি হইলো, এখানে প্রেজেন্ট এসে দেখা গেছে যে দেখেন এই ব্রিজটার এখানে ব্রিজে আছে। এরপরে এখানে যে শপস গুলা ছিল সেগুলোকে এখান থেকে ডিমোলিশড করা হয়েছে এবং সেখানে রিপ্লেস করে কিছু হাউজিং তৈরি করা হয়েছে। পোস্ট অফিসটা আছে এখানে, আর এপাশে যে ফার্মল্যান্ড ছিল সেখানেও দেখেন কিছু হাউস তৈরি করা হয়েছে, হাউজিং তৈরি করা হচ্ছে। ওকে,
আচ্ছা, এবার আমরা যদি আসি এই পাশে, যে ফার্মল্যান্ডটা এখানে নাই, এখানে কিছু বাড়ি তৈরি করা হয়েছে। প্রাইমারি স্কুলটা দেখেন আগে শুধু একটা বিল্ডিং ছিল, এটাকে এখন এক্সটেন্ড করা হয়েছে বা এক্সপ্যান্ড করা হয়েছে, এনলার্জড করা হয়েছে। ঠিক আছে, দেখেন আরো দুই পাশ থেকে দুইটা বিল্ডিং দেওয়া হয়েছে, এপাশে কিছু বাড়ি আছে। আর এখানে দেখেন এই যে লার্জ হাউস ছিল সেটা এখন রিটায়ারমেন্ট হোম করা হয়েছে এবং বড় করে করা হয়েছে, এবং এই পাশে হাউজিং আছে। সো মোটা দাগে এখানে কিছু বড় পরিবর্তন হয়েছে। দেখুন মেইন ফিচার গুলো কি দেখানো হয়েছে, যে ফার্মল্যান্ড হ্যাজ বিন বিল্ট অন, ফার্মল্যান্ডটা এখান থেকে টোটালি কি করা হয়েছে, সরিয়ে ফেলা হয়েছে, এখানে কোনো ফার্মল্যান্ড এখন আর নাই। অথচ এখানে বিশাল বড় ফার্মল্যান্ড ছিল, এই পাশে ফার্মল্যান্ড ছিল। ঠিক আছে। আচ্ছা, সেকেন্ড হচ্ছে মেইন ফিচারটা কি, দ্য লার্জ হাউস হ্যাজ বিন কনভার্টেড ইনটু রিটায়ারমেন্ট হোম। হচ্ছে যে এই রিটায়ারমেন্ট হোম যেটা ছিল, এই যে দেখেন লার্জ হাউস যেটা ছিল এটাকে এখন রিটায়ারমেন্ট হোমে পরিণত করা হয়েছে, এটাকে বড় করে করা হয়েছে। দ্য স্কুল হ্যাজ বিন এনলার্জড, মানে স্কুলটাকে বড় করা হয়েছে, এই যে স্কুলটা ছোট ছিল এটাকে এখন বড় করা হয়েছে, দ্যাটস ইট। আর একটা কথা, শপস হ্যাজ হ্যাভ শপস হ্যাভ ডিসঅ্যাপিয়ার্ড। দেখেন আগে এখানে শপস ছিল, এই শপস গুলো এখন আর এখানে নাই। সো এই যে মেইন পরিবর্তন গুলা হয়েছে এটাকেই এখন এখানে এক্সপ্লেন করতে হবে, এইটাকে ধরেই আপনাকে বর্ণনা করতে হবে। তো দ্য ম্যাপ ইলাস্ট্রেট দ্য মেইন চেঞ্জেস which have taken place in the town of Denham in 1986 to the present moment. Okay, 1986 এবং বর্তমানকালের ম্যাপ দেখানো হচ্ছে। ওভারঅল দ্য টাউন has mostly noticeably shown an increase in housing development which indicates a higher population and move away from the agriculture and farming. এখানে দেখানো হয়েছে যে তারা জনসংখ্যা বাড়ছে এবং তারা এগ্রিকালচার এবং ফার্মিং থেকে কিছুটা দূরে সরে গেছে। তো এরপরে এখানে বর্ণনা করা হয়েছে, one sense that stand out is that there has been a significant redevelopment over the whole period। পুরো সময়টাতে আমরা দেখতে পাচ্ছি যে একটা ভালো significant redevelopment হয়েছে। To the east of the river Stoke housing new dominates the area what was once farmland। এবং বলা হচ্ছে যে এই যে স্টোক অফ দা, এই যে এখানে এখানে আগে ফার্মল্যান্ড ছিল, যেখানে টোটালটা এখন কি করা হয়েছে, এই যে হাউজিং তৈরি করা হয়েছে মানুষের বসবাস করার জন্য। আচ্ছা, in 1986 there were shops। 1986 সালে সেখানে কিছু শপ ছিল and just a handful of residential properties, এবং সেখানে কিছু রেসিডেন্সিয়াল প্রপার্টিস হয়েছে। Now there are neither shops nor farmland left, although the post office is still there। তো যদি এখানে পোস্ট অফিস আছে, দ্য ব্রিজ ওভার দ্য ওয়ারস্টোক স্টার্ট, সরি, একটা ব্রিজ রিভার স্ট্রোকের এখানে আছে। আচ্ছা, another noticeable changes is that more roads have been built। আর একটা বড় পরিবর্তন হয়েছে যে এখানে দেখেন এই যে আরো কিছু রাস্তা তৈরি করা হয়েছে, এই যে এখানে একটা রাস্তা হয়েছে, এপাশ থেকে রাস্তা হয়েছে, এই দিক দিয়ে চারিদিক দিয়ে রাস্তা হয়েছে। তো নতুন করে কিছু কিছু রাস্তাও তৈরি করা হয়েছে হাউজিং কমপ্লেক্স বাড়ার কারণে। আচ্ছা, additionally, অতিরিক্ত আর কি হয়েছে, the gardens were in front of the large house in 1986 have been removed and the house has been expanded and converted into retirement home. The primary school still stands and has been expanded in the decades since। তো এখানে মোটামুটি এটাকে এক্সপ্লেইন করা হয়েছে। এটা মূলত 9 লেভেলের একটা কোশ্চেন, আপনি এটা লিখলেই অসাধারণ ভাবে আপনি লেখাটা শেষ করতে পারবেন। সো মূলত এরকম যে কোনো একটা মডেল আনসার যদি আপনি ফলো করে আপনার লেখাটা লিখতে পারেন, তাহলেই কিন্তু আপনি খুব সহজে 7.5 পেয়ে যাওয়া পসিবল আছে। আহামরি কঠিন কিছু না, একটু এখানে ফোকাস করলে এবং কনসেন্ট্রেশন দিলে আপনারা সবাই এখানে ভালো করার সুযোগ আছে। আচ্ছা, এরপরে আরো কিছু মডেল আনসার এবং সেগুলোর এখানে দেওয়া আছে, দেখেন মডেল কোশ্চেন এবং আনসার। এখানে দেখেন আহ, একটা প্যারাডাইস আইল্যান্ড পাস্ট এন্ড প্রেজেন্ট দেখানো হয়েছে। তো এটাকে আপনারা একটু এক্সপ্লেন করার ট্রাই করেন দেখি কি অবস্থা। কে করবেন একটু করেন, ট্রাই করেন, লেটস ট্রাই।
জি, কেউ একজন এক্সপ্লেন করেন কি আছে এখানে। We have noticed that a remarkable change in the paradise land. Here, some changes are given that mm, scientific research station replaced by swimming pool and hotel complex. Uh, the trees are also demolished over the time by the open restaurant. There is a area which is set up for BBQ, and also we also noticed that uh, the boat replaced by cruise ship, newly set up cafe in where natural spring was set up at first. ওকে, সো থ্যাংক ইউ। ওকে, আচ্ছা, এখানে আসো। এই যে এখানে যেটা আছে যে প্যারাডাইস আইল্যান্ড যেটা আছে, এখানে পাস্টে কেমন ছিল, এখানে একটা সায়েন্টিফিক রিসার্চ স্টেশন ছিল। এখানে নৌকা নৌকার জন্য একটা ঘাট ছিল, কিছু গাছগাছালি ছিল, ন্যাচারাল স্প্রিং ছিল, আর চারিদিকে সি ছিল। আচ্ছা, আমরা যদি একটু দেখি নতুন করে এখানে কি করা হয়েছে বর্তমানে। এখানে বলা হয়েছে যে খুবই সিম্পলি যে আগে এখানে সায়েন্টিফিক রিসার্চ সেন্টার ছিল, সেটা এখন সুইমিং পুল এন্ড হোটেল কমপ্লেক্স হয়েছে। আগে এখানে মূলত জাহাজ, সরি নৌকা আসতো, এখন এখানে জাহাজ ভিড়ে। আচ্ছা, আর চারিদিক দিয়ে একটা ফুটপথ হয়েছে, সাইকেল পথ বলে এটাকে। এবং সাইকেল পথটা আপনারা দেখতে পাচ্ছেন। আর এই পাশে আমরা যদি দেখি ওপেন একটা রেস্টুরেন্ট হয়েছে, বারবিকিউ এরিয়া। এপাশে ক্যাফে আছে, যেখানে আগে ন্যাচারাল স্প্রিং ছিল, গাছগাছালি ছিল, সেগুলো এখন নাই, দ্যাটস ইট। এখানে আরো কিছু ম্যাপ দেওয়া হয়েছে, যেটা আপনাদেরকে হেল্প করবে প্র্যাকটিসের জন্য। আর এইটার আহ, এটা মূলত আপনার আজকে হোমওয়ার্ক থাকবে, যে এই ম্যাপটাকে আপনারা বাসায় এক্সপ্লেন করবেন এবং সেটা লিখবেন, আমাদেরকে পাঠাবেন, যাতে করে আপনাদের জন্য এটা প্র্যাকটিস করাটা একটু সহজ হয়। এবং আমাদের জন্য বুঝতে সহজ হয় যে আপনারা ক্লাসটা বুঝছেন কিনা। সো ম্যাপ টাইপ কোশ্চেন নিয়ে কোনো জিজ্ঞাসা থাকলে করতে পারেন। মূলত কোশ্চেন গুলো সব একই ধরনের, শুধু ভিন্ন ভিন্ন টাইপের কোশ্চেন থাকে, কখনো ম্যাপ, কখনো গ্রাফ, কখনো পাই চার্ট, কখনো টেবল, কখনো ডায়াগ্রাম। তা আমরা মূলত সবগুলা কোশ্চেন প্যাটার্নের একটা করে মডেল আছে, এবং সেগুলোকে যাতে আপনারা বুঝতে পারেন সেই হিসেবে জাস্ট ট্রাই করছি আমরা। আচ্ছা, এরপর হচ্ছে একটা ডায়াগ্রাম, এটাকে আইএলটিএস প্রসেস ডায়াগ্রাম বলে। সো ডায়াগ্রামটা হচ্ছে কয়েক ধরনের হয়ে থাকে, মূলত দুই ধরনের হয়। একটা হচ্ছে সাইক্লিং প্রসেস, আর একটা হচ্ছে লিনিয়ার প্রসেস বলে। দেখেন, আমাদেরকে ফোকাস করতে হবে কয়েকটা বিষয়, যেমন এখানে ইম্পর্টেন্ট কিছু জিনিস দেওয়া হয়েছে, যে আমরা যে ডায়াগ্রামটা করছি সেটা সাইক্লিং ডায়াগ্রাম প্রসেস নাকি লিনিয়ার প্রসেস, সেটা হোয়ার ডাজ দ্য প্রসেস স্টার্ট অ্যান্ড এন্ড, কোথায় প্রসেসটা শুরু হয়েছে, কোথায় শেষ হয়েছে, হাউ মেনি স্টেপস আর দেয়ার টু দ্য প্রসেস, এই প্রসেসের মধ্যে কয়টা স্টেপ টোটাল আলোচনা করা হয়েছে, ক্যান দ্য প্রসেস বি ইজিলি ব্রোকেন ডাউন ইনটু স্টেজেস, হোয়াট আর দ্য র মেটেরিয়ালস, এটার র মেটেরিয়ালসটা কি, হোয়াট ইজ প্রডিউস এট দ্য এন্ড অফ দ্য প্রসেস, এবং এটা ফাইনালি কি প্রডিউস হচ্ছে। সো হোয়াট ইজ দ্য এন্ড রেজাল্ট অফ দ্য প্রসেস, প্রসেসের ফাইনাল রেজাল্টটা কি। দেখেন এখানে একটা প্রসেস, দুইটা প্রসেস দেখানো হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আহ, আমি এটাকে আরো এক্সপ্লেন করব, তার আগে আমি কিছু ভোকাবুলারিজ দিচ্ছি। তো দেখেন যে আমরা এই প্রসেস গুলো যখন বর্ণনা করতে যাব একটার পর একটা,
So আমরা শুরুতে first of all to begin with at this point, then after that following this, after which এরপর the next step is subsequently finally the last step is, আমরা এইভাবে করে শুরু করতে পারি। দেখেন এখানে একটা ডায়াগ্রাম দেওয়া হয়েছে, এটাকে প্রসেস ডায়াগ্রাম বলে। The diagram illustrates the process that is to manufacture bricks for the building industry. সো এটা একটা বিল্ডিং ইন্ডাস্ট্রির জন্য ইট তৈরির, ব্রিক তৈরির প্রসেস দেখানো হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। সো এখানে আমরা যদি একটু খেয়াল করি যে এখানে কি কি ডিসকাশন করা হয়েছে, দেখেন শুরুটা হয়েছে এখান থেকে, ডিগার, এটা দিয়ে মাটি কাটতেছে তারা, এবং এটাতে মেল্ট গ্রিড করা হচ্ছে, এখানে নিয়ে যাওয়া হচ্ছে রোলার দিয়ে। আচ্ছা, এরপরে স্যান্ড অ্যান্ড ওয়াটার মিক্সড করা হচ্ছে এখান থেকে। ফাইনালি হচ্ছে এটাকে কাটার দিয়ে, বিটি ব্রিক কাটার দিয়ে এটাকে কাটা হচ্ছে, শেপ দেওয়া হচ্ছে। আচ্ছা, এরপরে এইটাকে আমরা এখানে ড্রাইং ওভেনে নিয়ে যাওয়া হচ্ছে, অর্থাৎ শুকানোর জন্য নিয়ে যাওয়া হচ্ছে। আমরা জানি যে আমাদের দেশে যেহেতু রোদের মাধ্যমে ইটগুলা শুকায় ভাটাতে, তো যে দেশে রোদ নাই, যেখানে 19 ঘন্টা 20 ঘন্টা ধরে শুধু রাত থাকে, সেরকম দেশগুলোতেও তো ইটের বাড়ি হয়, তাই না? তো তারা ইট তৈরি করে কিভাবে? তারা মূলত এই যে ওভেনের মাধ্যমে এটাকে শুকিয়ে দেন তারা, এটা ইট তৈরি করে। সো এখানে ওভেনের মধ্যে রাখে তারা, এই যে দেখেন 24 থেকে 48 ঘন্টা। এরপরে মূলত এটা ফাইনাল স্টেপে যায়, যেমন কিন। সো এখানে 200 থেকে 980 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শুরুতে এটা পোড়ানো হয়। এরপরে এটা আরো বেশি হাই টেম্পারেচারে দেওয়া হয়, যেমন 870 ডিগ্রি থেকে 1300 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত টেম্পারেচারে নিয়ে যাওয়া হয়। কারণ এইটা ফাইনালি হচ্ছে কুলিং চেম্বারে যখন নিয়ে যাওয়া হয়, সেখানে 48 থেকে 72 ঘন্টা পর্যন্ত সেখানে থাকে। হুম। এবং এইখান থেকে কুলিং চেম্বার থেকে এটা প্যাকেজিং স্টেজে আসে, এবং প্যাকেজিং থেকে ডেলিভারি স্টেজে যায়। দেখেন 1 2 3 4 5 6 7, এখানে টোটাল 7টা স্টেজ ফলো করা হয়েছে, যে স্টেজ গুলোর মাধ্যমে আমাদের এই ডায়াগ্রামটি সম্পন্ন হয়েছে। সো আমাদেরকে মূলত যেটি করতে হবে, দেখেন এখানে একটু যদি খেয়াল করেন, শুরুতে দ্য ডায়াগ্রাম এক্সপ্লেইনস, ওখানে ছিল ইলাস্ট্রেট, এখানে দেওয়া হয়েছে এক্সপ্লেইন, প্যারাফ্রেজিংটা করা হয়েছে। দ্য ওয়ে ইন হুইচ ব্রিক্স আর মেড ফর দ্য বিল্ডিং ইন্ডাস্ট্রি, অর্থাৎ বিল্ডিং ইন্ডাস্ট্রি তৈরির জন্য যে ব্রিক অর্থাৎ ইটের ব্যবহার করা হয়, সেটা কিভাবে তৈরি করা হয় সেই এক্সপ্লানেশনটা এখানে দেওয়া হয়েছে। সো ওভারঅল দেয়ার আর 7 স্টেজেস ইন দ্য প্রসেস, এখানে টোটাল 7টা স্টেজ আছে, বিগিনিং উইথ দ্য ডিগিং আপ অফ ক্লে অ্যান্ড কালমিনেটিং ইন ডেলিভারি। অর্থাৎ শুরুর প্রসেসটা কি, অর্থাৎ এই যে প্রসেস স্টেজ, যেটা শুরুর স্টেজটা কি এবং শেষের স্টেজটা কি, এটাকে এক্সপ্লেইন করা হয়েছে, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা শুরু যেভাবে করছি, এটা হচ্ছে আমাদের ওভারভিউ এবং ইন্ট্রোডাকশন, যেটা প্যারাফ্রেজিং এবং ওভারভিউ এটা শেষ, ইন্ট্রোডাকশন এখানে শেষ। এরপরে বডি প্যারাগ্রাফ 1 এসে বলা হচ্ছে, টু বিগিন the clay used to make the bricks is dug up from the ground by a large digger. The clay is then placed into a metal grid, which is used to break up the clay into smaller places. A ruler assists of this process. দেখেন এই যে এখানে, এই যে এতক্ষণ ধরে ক্লে এইটা নিয়ে কথাবার্তা বললো, এরপরে হচ্ছে রুলার স্টেজে আসলে এখানে মেটাল গ্রিড হয় এবং স্যান্ড অ্যান্ড ওয়াটার মিক্সড করা হয়। দেখেন এটাই বলতে, স্যান্ড অ্যান্ড ওয়াটার আর অ্যাডেড টু দ্য ক্লে and the mixture is turned into bricks, either placing it into a molding or using a wire cutter. Next, these bricks are placed over oven to dry for 24 to 48 hours. ধরেন 7টা স্টেজ আছে, আপনি প্রথম 3টা স্টেজ নিয়ে বডি প্যারাগ্রাফ 1 এ লিখলেন, বা 4টা স্টেজ নিয়ে কথা বললেন, বাকি 3টা বা 4টা লাস্ট স্টেজে বডিতে কথা বললেন। যেমন এখানে বলা হয়েছে, ইন দ্য সাবসিকুয়েন্ট স্টেজ দ্য ব্রিক্স গো থ্রু আ হিটিং এন্ড কুলিং প্রসেস, এটা ফাইনালি হিটিং এন্ড কুলিং প্রসেসের মধ্যে দিয়ে যায়। দে আর হিটেড in a kiln at a moderate and then a high temperature, একটা হাই টেম্পারেচারে নিয়ে যাওয়া হয়, followed by cooling process chamber 2 to 3 days, এবং ফাইনালি 2 থেকে 3 দিন পর্যন্ত তারা এই ইটগুলাকে কুলিং চেম্বারে রাখে। ফাইনালি the bricks are placed into delivery to their destination, এটা ডেলিভারির জন্য নিয়ে যাওয়া হয়। তো এটা হচ্ছে একটা ইট তৈরির ফাংশন কথা বলা হয়েছে। এখানে দেখেন একটা
ইলাস্ট্রেটস ইলাস্ট্রেশন দ্য ইলাস্ট্রেশন শো হাউ চকলেট ইজ প্রডিউসড। এটা চকলেট কিভাবে তৈরি করা হয় সেটার ই দেখানো হয়েছে। তো দেখেন এখানে বলা হয়েছে যে শুরুতে এই যে ইয়া থেকে চকো ট্রি থেকে এটা রাইপ এন্ড রেড পোর্টস অর্থাৎ যেগুলা পেকে গেছে লাল হয়ে গেছে এই ধরনের ইয়াগুলা কালেক্ট করা হয়। এখানে কোথায় হয়? এগুলা হয় হচ্ছে আমেরিকা, আফ্রিকা এন্ড ইন্দোনেশিয়ায় এই চকলেটের বীজ গুলা হয়। আচ্ছা, এরপরে এটাকে হারভেস্ট করা হয়। আর হোয়াইট কোকা বেজ এটা ভিতর থেকে বের করা হয়। বেজ ফার্মেন্টেড, এটা গুঁড়া করা হয় বা এটা ফার্মেন্টেড করা হয়। স্প্রেড ইন সান টু ড্রাই, এরপরে এটাকে রোদে শুকানো হয়। এরপরে পুট ইনটু লার্জ সেক্স, এটাকে ব্যাগের বস্তায় ভরা হয়। এন্ড ট্রান্সপোর্টেড বাই ট্রেন আর লরি, এটাকে লরি বা ট্রান্সপোর্টের মাধ্যমে নিয়ে যাওয়া হয়। কোথায় নিয়ে যাওয়া হয়? টেকেন টু ফ্যাক্টরি, ফ্যাক্টরিতে নিয়ে যাওয়া হয়। এরপরে বীজ রোস্টেড, এগুলাকে এই বীজগুলাকে রোস্ট করা হয়। এরপরে বীজ কাস্ট, আউটার শেল রিমুভ, উপরের শেল গুলা রিমুভ করা হয়। এবং ফাইনালি এটাকে চকলেট শেপ দেওয়া হয় বা চকলেট বানানো হয়। তো এখানে দেখেন 10টা স্টেজ তারা ফলো করছে। তাহলে এখানেও লেখার সময় আমরা একইভাবে বলবো যে ইট হ্যাজ ফলোড 10 স্টেজেস এন্ড ইট ইজ begin with the collection of cocoa fruits from the cocoa tree and it's ending with the chocolate. So এখানে ওইভাবেই বলা হয়েছে begin with the growing of the pods of cocoa trees and culminating with the production of the chocolate. সো এখানে এইভাবে একদম হুবহু একইভাবে আনসার দেওয়া হয়েছে। এটা আপনি এইভাবে করে দিলে হবে। এটাকে মূলত বলে লিনিয়ার প্রসেস, অর্থাৎ এটা একদিকে শুরু হয় আর একদিকে শেষ হয়ে যায়। কিন্তু সাইক্লিং প্রসেস বলে আরেকটা প্রসেস আছে, যেমন যেটা একদিক দিয়ে শুরু হয়। যেমন আমাদের এই যে এখানে দেখেন, আপনারা যদি দেখেন, এই যে দেখেন ফ্রগের যে ইয়াটা দেখানো হয়েছে, দেখেন এখানে এটাকে সাইক্লিং প্রসেস বলে। কি প্রসেস? সাইক্লিং। যেমন এটা ঘুরতে ঘুরতে চলতেই থাকে। যেমন এই যে শুরুতে এখানে একটা ব্যাঙের লাইফ স্টাইল দেখানো হয়েছে, তার ডেভেলপমেন্টের স্টেজ দেখানো হয়েছে। যেমন শুরুতে হচ্ছে ডিম্বাণু থাকে, এগ ম্যাচ থাকে, এখান থেকে টেট ফল হয়, একদম ছোট ছোট এই থাকে। এরপরে টেট ফল উইথ লেগস, এই ব্যাঙগুলোর দুইটা পা হয়। এরপরে ইয়াং ফ্রগ এ পরিণত হয়, ছোট একটা ব্যাঙে পরিণত হয়। অ্যাডাল্ট ফ্রগ হয়, এখান থেকে আবার এই যে ডিম্বাণু স্টেজে আসে এবং এখান থেকে আবার এটা চলতে থাকে। দ্যাটস কল্ড সাইক্লিং প্রসেস। আর ইটস কল্ড লিনিয়ার প্রসেস, অর্থাৎ যেটা একদিক থেকে শুরু হয় আর একদিক থেকে শেষ হয়ে যায়। এটা এমন তো না যে এই যে ইট থেকে এই যে ডেলিভারি হওয়ার পরে ইট থেকে আবার নতুন করে শুরু হয়, এরকম কিন্তু না। দ্যাটস ওয়াই ইটস কল্ড লিনিয়ার প্রসেস। আর এটাকে বলে সাইক্লিক প্রসেস, অর্থাৎ এটা কন্টিনিউয়াসলি ঘুরতে থাকে, এই প্রসেসটা এভাবে চলতে থাকে। সো দ্যাটস অল। অ্যান্ড এটা হচ্ছে আমাদের মূলত যতগুলো কোশ্চেন প্যাটার্ন ছিল সবগুলো নিয়ে আমরা কথা বলেছি এবং আমরা টাস্ক করার চেষ্টা করেছি এবং সবগুলার একটা করে মডেল অ্যান্সার দেওয়া হয়েছে। সো দিস ইজ এন্ড অফ our writing task 1, and our next class will be started or will be held on the writing task 2. So আমি তার আগে আপনাদেরকে বলবো, আমি কিন্তু একটা হোমওয়ার্ক দিয়েছি যে ওই যে প্যারাডাইস আইল্যান্ড নিয়ে একটা আপনাদের লেখা দেওয়ার জন্য, যেটা আপনাদের জন্য হোমওয়ার্ক থাকবে। আর নেক্সট ক্লাস থেকে আমরা রাইটিং টেস্ট 2 শুরু করবো। আচ্ছা, ফাইনালি অর্থাৎ রাইটিং এর যেদিন লাস্ট ক্লাস থাকবে সেদিন আমরা খুবই ইন্টারেস্টিং এন্ড ইম্পর্টেন্ট একটা ক্লাস নিব। আর সেই ক্লাসটা হচ্ছে আমাদের পার্ট 1 এর জন্য আমরা আহ, কয়েকটা টেমপ্লেটস দিব এবং পার্ট 2 এর জন্য টেমপ্লেটস দিব। আমরা যদিও প্রত্যেকটা পার্ট নিয়ে কিন্তু স্ট্রাকচারাল আলোচনা করেছি, অর্থাৎ কেউ যদি মনে করে যে না আমি কোনো টেমপ্লেট ফলো না করে কিভাবে লিখবো সেটা নিয়েও যেমন ডিসকাশন আমরা করলাম, আবার আমরা টেমপ্লেটসও দিব, যার জন্য যার 6.5 বা 7 হলে এনাফ, আপনি খুশি আইএলটিএস রাইটিং এ, তাদের জন্য আমরা টেমপ্লেটস দিব যাতে করে সহজে আপনি এটা মুখস্থ করে ডেলিভারি দিলেই আপনি 6.5 to 7 পেয়ে যান। আমাদের গত পরশু দিন, সরি, হ্যাঁ পরশু দিন আমাদের একজন স্টুডেন্টের রেজাল্ট আসছে আলহামদুলিল্লাহ। সো সে মানে উনি খুবই দুর্বল স্টুডেন্ট, তারপরও লেগেছিল, আলহামদুলিল্লাহ ফাইনালি তার ডিজায়ার স্কোরটা চলে আসছে। আগামীকাল আমাদের আরেকজন স্টুডেন্টের এক্সাম আছে,
নেক্সট মান্থে আমাদের আরো কয়েকজন স্টুডেন্টের এক্সাম আছে। সো এভাবে কিন্তু কন্টিনিউয়াসলি তারা আমাদের এই টেমপ্লেটস এন্ড স্ট্রাকচার গুলো ফলো করেই ভালো মতো স্কোর উঠাতে পারছে। সো আই হোপ এখানে যারা আপনারা আছেন যে আপনারা একটু বাসায় প্র্যাকটিস কন্টিনিউয়াসলি করলে আপনারা এখানে ভালো একটা স্কোর পাবেন ইনশাল্লাহ। ওকে, সো দ্যাটস অল। আপনাদের কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। জি মেহেদি ভাই। জি, আমাদের পার্টিসিপেন্টদের যদি কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে আমরা আজকের ক্লাস এখানে শেষ করবো আর কি।